This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুরু করছি ঠোটকাটা স্পেশাল। কাজী নজরুল ইসলাম লিখেছিলেন, নামিটিতে সাধ মোর নিশি পোহায়। আর রাজনীতিতে কি হলো? নিশি পোহাতেই নিশা বাতিল। নিশার নাম কাটা গেল। কে নিশা? নিশা চট্টোপাধ্যায়। কাল মুর্শিদাবাদে ভরা সভায় নিশা চট্টোপাধ্যায়কেই বালিগঞ্জের প্রার্থী হিসেবে ঘোষণা করে দিয়েছিলেন হুমায়ুন কবির, যিনি কালই তার নতুন দল লঞ্চ করেছেন। আর আজ নাম কেটে দিলেন, মানে এক রাতের গল্প। 24 ঘন্টাতেই ডিগবাজি হুমায়ুন কবিরের। কাল বালিগঞ্জের প্রার্থী হিসেবে এক ব্রাহ্মণ কন্যা প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করেছিলেন। বালিগঞ্জে নিশা চট্টোপাধ্যায়ের নাম ঘোষণা করেছিলেন তিনি। আজ নিশার নাম হুমায়ুন নিজেই কেটে দিয়েছেন। বালিগঞ্জে শেষ পর্যন্ত তিনি সংখ্যালঘু প্রার্থী দিতে চান, এটাই তিনি মনস্থির করেছেন, অর্থাৎ মন বদল করেছেন। কিন্তু কেন সেটা করতে গেলেন? তিনি তার মতো করে একটা যুক্তি অবশ্য খাড়া করেছেন। সোশ্যাল মিডিয়ায় কিছু ভাইরাল ছবিতে তার আপত্তি আছে, তাতেই নিশার নাম ঘ্যাচাংফু। প্রশ্ন হচ্ছে, প্রার্থী ঘোষণা করার আগে আপনি প্রার্থী সম্পর্কে কোনো খোঁজ খবর দেননি? প্রথমত কী কারণে সেটা এখনও খুব একটা স্পষ্ট হচ্ছে না, ভাইরাল ভিডিও বললেই তো হয় না, কিন্তু খোঁজ খবর তো করবেন। আচ্ছা দেখুন প্রতিবেদন। কলকাতা বালিগঞ্জ কেন্দ্রে যেখানে বাবুল সুপ্রিয় প্রার্থী আছে, নিশা চ্যাটার্জি কলকাতা বালিগঞ্জ থেকে লড়াই করবে আগামী বিধানসভায়। আপনাদের অসংখ্য ধন্যবাদ, আপনারা আপনার সাথে থাকবেন। আর চাচা আমাকে যে আজ জায়গা দিয়েছে তার জন্য অসংখ্য ধন্যবাদ। নিশা চ্যাটার্জিকে প্রার্থী তালিকা থেকে ছেঁটে ফেললেন কেন? একজন সেলিব্রিটি এটাই জানতাম, কিন্তু প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত স্বাধীনতা থাকে, সে কি খাবে, কিভাবে চলবে, কি পোশাক পরবে। কিছু ছবি ভাইরাল হয়েছে, তাতে আমার মনে হয়েছে যে আমার শুরুটা এই ধরনের কোনো ব্যক্তিকে বিধানসভার মতো পবিত্র জায়গায় পাঠানোর জন্য বা আইন প্রণয়নকারী সদস্য হিসাবে পাঠানোর জন্য মানুষ আমাকে ভুল বুঝছে। বাজারের থেকে মাছ ধরি তুলছি, যে আমি মাছ তুলে দেখাচ্ছি এটা কত টাকা দাম না দাম, সেটা তো করছি না। না, আমি একটা ক্যান্ডিডেট নিচ্ছি, তো ক্যান্ডিডেটের নিশ্চয়ই আমার ব্যাপারে জেনেছে তবেই না ক্যান্ডিডেট বানিয়েছে। হুমায়ুনের তাল কাটলো গোড়াতেই? কুণাল ঘোষ তো বলবেনই, বলবেনও। আরে সে প্রথম থেকে কি সব চলছে, একবার করেন একবার একবার ঘেঁটে যায়, একবার করেন একবার ঘেঁটে যায়। কেলেঙ্কারি। বালিগঞ্জে আমি প্রার্থী দিচ্ছি, বালিগঞ্জে সনাতনী, হিন্দু, ব্রাহ্মণ, মহিলা, তাদের 4টে ক্যাটেগরি ম্যাচ করে গেল। এটা কিসের ইঙ্গিত দিলেন? এটা একটাই ইঙ্গিত যে হুমায়ুন কবির পার্টিটা কারো চাটুকারি করার জন্য খুলেনি। তারপরে সোশ্যাল মিডিয়ায় যা সব কাণ্ড, প্রার্থী চলে গেল। মোদ্দা কথাটা হচ্ছে, নতুন প্রার্থীর চাল চলনে হুমায়ুন সাহেবের আপত্তি, আর তাতেই নিশি পেরোতে না পেরোতেই নিশার নাম বাতিল। সেখানেও শাসক দলের খেলা দেখছেন ভরতপুরের বিধায়ক। হুমায়ুন বলছেন, ক্রস চেক না করে তিনি যা করেছিলেন, যদিও কি ভুল করেছিলেন সেটা কিন্তু অনেক দর্শকের কাছে স্পষ্ট নাই হতে পারে। যদি এই গ্রাউন্ডে বাদ দিতে হয় তাহলে তো অনেক এন্টারটেনমেন্ট সেলিব্রিটির এমপি এমএলএ হওয়ার কথাই নয়, তাই না? প্রত্যেকের তো পার্সোনাল লাইফ একটা আছে। রাইট টু ব্লান্ডার, মুখ্যমন্ত্রী এই কথাটা মাঝে মধ্যেই বলেন। একদা তার দলের বিধায়ক, এখন সাসপেন্ডেড হুমায়ুন কবির, তার রাইট টু ব্লান্ডার, তিনি সেটা করেছেন এবং সেই ব্লান্ডার এখন সংশোধন করতে চাইছেন। ভুল শোধরাতে বালিগঞ্জে সংখ্যালঘু প্রার্থী দিতে চান কবির সাহেব। এক সপ্তাহের মধ্যে বালিগঞ্জের কোনো একজন মুসলিমকে প্রার্থী হিসাবে তুলে ধরবে। আমি হচ্ছে একটা বেঙ্গলি, নিশা চ্যাটার্জি হিন্দু ব্রাহ্মণ ঘরের মেয়ে, তো ওনারা চাইবে না কখনোই কি আমি মুসলিম উনি যে দেখাচ্ছেন যে মুসলিম সাপোর্টার, এটাতেই বোঝা যাচ্ছে যে মানে হুমায়ুনের প্রার্থী স্টক খুব ভালো, যে এরকম 2-4টা প্রার্থী দেখান আর পরে তুলে নেবেন, চেঞ্জ করবেন, কিন্তু এরকম হুমায়ুনের সব প্রার্থী লোকে দেখতে চাইছে। শাসক দল এখন তো অনেক রকমভাবে আমার পিছে এ ধরনের করবে, তো ও নিয়ে আমি বিচলিতও নয় বা এ নিয়ে আমি কোনো
এবার বাকি সবার কৌতূহল হয়েছে, ভোট তো দেবো না পরের কথা, কিন্তু এরকম দু চার আর প্রার্থী আছে হুমায়ুনবাবু, আর প্রার্থী 2-4টে প্রার্থী একটু দিন। হুমায়ুন কবিরের প্রথম ক্যান্ডিডেট ঘোষণা করেছিল বালিগঞ্জে, তাকেই আজ ধৈর্য করে দিল, বলে না না এই ভুল হয়ে গেছে আমার। কার পরামর্শে করেছিল? আইপ্যাকের পরামর্শে। খোদ তৃণমূল নেত্রী বলেছেন তার দলকে সতর্ক করে যে দেখো এই যে 2026-এর ভোটটা আসছে, এটা আমাদের মরণ বাঁচন লড়াই, বাঁচার লড়াই। কাল আপনাদের দেখিয়েছি, এখন আর পিকনিক টিকনিক চলবে না বাপু, একবারে ভোট জিতে তারপরে পিকনিক। পিকনিক হবে 26-এর ভোটের পর, জয় হাসিল হওয়ার পর। আচ্ছা পিকনিক না হয় নাই হলো, তাহলে একটু রিলস হবে না? দেখুন রিলস, কি কাণ্ড দেখুন। ভাইরাল ভিডিও হিরো নাম্বার 1। আরে ছবি তো দেখলেন, এবার কাহিনীটা শুনবেন না? দুবরাজপুর পুরসভার কাউন্সিলরদের রুম এটা, বুঝতে পারছেন? তখন রিলসের ছন্দে মত্ত এই তৃণমূল কর্মী, তার নাম খুরশেদ শেখ। মাথায় কি আছে কে জানে, হ্যাঁ মাথায় মুখ্যমন্ত্রীর ছবিটা আছে, এটা কিন্তু দেখলাম। আর ঘরে তখন হিরো নাম্বার 1 তৃণমূল কর্মী। মাস্ট রিলস বানিয়েছে না, কোথায় কি করতে হয় সেন্সটাই নেই। সকলের নজর এড়িয়ে কাউন্সিলর রুমে ঢুকলেন কিভাবে? এখন এরকম অপ্রিয় প্রশ্নের উত্তর কি আর সহজে পাওয়া যায়? ততক্ষণে ভাইরাল হয়ে গেছে দুবরাজপুরের হিরো নাম্বার 1-এর। যেখানে গিয়ে 22 জন কাউন্সিলরের নাম লিখে সেখানে উদ্বোধন করা একা গোপাল জোটের নয়। আগে চেয়ারম্যান তো কোনো কাউন্সিলরকে ঢুকতে দিত না, দেখতে দিত না কি আছে ভিতরে। ও নিজেই চেয়ারম্যান, আমরা ওই জন্যই ছেড়ে দিয়েছিলাম চেয়ারম্যানের কথা। পঁচিশ 30টা ইভেন্টের মধ্যে 4টে ইভেন্ট বেঁচে আছে, আর সবই নষ্ট হয়ে গেছে, মানে সব। পার্কের প্রতিদিন 30,000 35,000 টাকা করে ইনকাম, সিজন টাইমে 5 লক্ষ টাকা ইনকাম, খাতা খুলে দেখে নিই। হ্যাঁ শুনছি নাকি ওখানে চেয়ার ভাড়া টাড়া চলতো, এইটুকুন শুনেছি। এই 1.5 মাসের মধ্যে কি ঘটনা ঘটলো, যেখানে কন্ডম দিয়ে বনগাঁ পৌরসভার যে পার্ক আছে সেটাকে কলঙ্কিত করলো। এই 4 বছরে 12 কোটি টাকা তছরূপ হয়েছে, ফলস বিল টিল করে। তদন্ত করুক, আকাশে উড়িয়ে কথা বললে হবে না। তদন্ত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা আপনি করবেন। আমি আবার বলছি, আপনাকে সম্বর্ধনা দেবো, আপনি করে দেখান, মুখে বললে হবে না। আরে এখন তো দেখছি জেলায় জেলায় তৃণমূলের নেতারাই তৃণমূলের নেতাদের প্যান্টালুন যত দূর পারা যায়, মানে প্যান্টুলুন টেনে নামিয়ে দিচ্ছে, যাকে বলে সামাজিকভাবে প্রকাশ্যে নগ্ন করে দেওয়া। এই যে গোপাল শেঠ মহাশয় দলের হুইপ অগ্রাহ্য করেই বনগাঁর চেয়ারম্যানের চেয়ারটা বেশ কিছুদিন এক প্রকার জেদ ধরে এবং গায়ের জোরে আঁকড়ে রাখার চেষ্টা করেছিলেন। শেষ পর্যন্ত তাঁর চেয়ার চলে যেতেই এখন যিনি নতুন চেয়ারম্যান এসেছেন তিনি দাবি করছেন তছরূপ হয়েছে। তছরূপের অঙ্ক কত? 15 থেকে 20 কোটি টাকা। নবনিযুক্ত পুরপ্রধান দিলীপ মজুমদারের নিশানায় প্রাক্তন পুরপ্রধান গোপাল শেঠ। এখানে আমার যতদূর মনে হয়েছে, আমরা যারা সবাই কাউন্সিলর, আমার উপরমাতা সবাই ছিল, ওখানে একটা হিসেব করে দেখা গেল এই 4 বছরে 12 কোটি টাকা তছরূপ হয়েছে, ফলস বিল টিল করে। এবং যে মেশিনগুলো খারাপ হয়ে পড়ে রয়েছে সেটাও আপনার অন্তত 10 কোটি টাকা। 2011 থেকে 2025 অবধি ঊর্ধ্বতন সেন্ট্রাল এবং স্টেট দুজনে মিলে তদন্ত করুক। আর আকাশে উড়িয়ে কথা বললে হবে না, তিনি স্পেসিফিক করে সংশ্লিষ্ট দপ্তরে জমা দিক, তাহলেই তো চেয়ারম্যান বলবে। গোপালবাবুকে নিয়ে বেশ কিছুদিন ধরে এই বনগাঁয় দলের অন্দরে একাংশের ক্ষোভ ছিল। দলেরই কাউন্সিলররা, মানে একাংশের কাউন্সিলর তাকে পছন্দ করছিলেন না। বেশ কিছু কাউন্সিলর আবার চাইছিলেন যে তিনি চেয়ারম্যান থেকে যান। শীর্ষ নেতৃত্বের চাপে হোমড়া চোমড়া গোপাল শেঠ শেষ পর্যন্ত চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছেন। কিন্তু বিতর্ক তার পিছু ছাড়ছে না, নিস্তার পাচ্ছেন না। তৃণমূলের কোনো নেতা চুরি করেছে বা তছরূপ করেছে এইরকম অভিযোগ অহরহ মানুষ শোনে। শুনতে শুনতে মানুষ ক্লান্ত। আমরাও সেন্স পাই তো জনতা কি ভাবছে। জার্নালিস্ট হিসেবে মানুষ আর ক্লান্তি বোধ করে, এতই অবাক হয় না। অন্তত তৃণমূল নেতাদেরও বোধহয় গা সওয়া হয়ে গেছে এখন। কিন্তু ঘরের লোকই যখন হাটে হাড়ি ভাঙে, প্রকাশ্যে কাদা ছড়াছড়ি করে, পরিবারের অভিভাবক কি সব দেখেও স্বস্তিতে থাকতে পারেন? হ্যাঁ পারেন, যদি সেই অভিভাবকের নাম হয় ধৃতরাষ্ট্র কিংবা গান্ধারীর মতো যদি তিনি চোখে ফেটটি বেঁধে রাখেন।
তৃণমূলের ঘরের লোকই যখন পূর্বসূরির বিরুদ্ধে তছরূপের অভিযোগ আনে, পিছনে যে উদ্দেশ্যই থাক, বিরোধীরা কিন্তু সেই সুযোগ নেয়ই না। দেখুন, যিনি বর্তমানে চেয়ারম্যান, তিনি যে উদ্যোগ নিয়েছেন, এই উদ্যোগ যদি উনি সাকসেস করতে পারেন তাহলে তো ওনাকে ধন্যবাদ জানাবো। কারণ যে দুর্নীতির কথা উনি বলছেন সেই দুর্নীতি তৃণমূল বোর্ডই করেছে। আর চেয়ার আছে, মানুষটা বদল হয়েছে, তাহলে উনি ওই চেয়ারে বসে এই দুর্নীতির তদন্ত করে যদি শাস্তি দিতে পারেন, আমি কথা দিচ্ছি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ওনাকে সম্বর্ধনা দেবো। আগে চেয়ারম্যান তো কোনো কাউন্সিলরকে ঢুকতে দিত না, দেখতে দিত না কি আছে ভিতরে। ও নিজেই চেয়ারম্যান, আমরা ওই জন্যই ছেড়ে দিয়েছিলাম চেয়ারম্যানের পরে। যাদের নাম বলছে তারা সকলেই তৃণমূল, তারা এই নোংরা এই দেহ ব্যবসা করেছে, তাহলে তৃণমূল ভাবুন কতটা নিচে নামে আর কোন ব্যবসা ওরা ছাড়ছে। দেহ ব্যবসায় পর্যন্ত ঢুকে গেছে, এটা আমার কথা নয়, এটা বনগাঁর বর্তমানে চেয়ারম্যানের কথা। আর্থিক বিষয়ে আমরা কোনোদিন দেখিওনি, কোনো বিলও সই করিনি, আমি কোনো পার্সেজেও ছিলাম না। প্রত্যেকটাই বোর্ড মিটিং করে, পারচেস কমিটির মিটিং করে, সমস্ত জায়গায় এলাকার কাউন্সিলরদের প্রস্তাব অনুসারে বাজেট করে সেখানে কাজ হয়েছে। প্রত্যেকটাই বোর্ড মিটিংয়ে পাস, সেখানে বর্তমান চেয়ারম্যানেরও সই আছে। আমি আবার বলছি, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে 2021 থেকে 2025 সেখানে তদন্ত হোক, তদন্তের মধ্যে দিয়েই যে দোষী হবে সে দোষী হোক। তা আমি চেয়ারম্যানকে বলবো, আপনি যেভাবে মুখ খুলেছেন, শুধু মুখ খুললে হবে না, আপনি এর তদন্ত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা আপনি করবেন। আমি আবার বলছি, আপনাকে সম্বর্ধনা দেবো। বাংলার শাসক দলের আর এক অস্বস্তি, হাঁসখালি গণধর্ষণ খুনে নেতার ছেলের যাবজ্জীবন হলো। নেতারও 5 বছরের জেল। ছেলে সোহেলকে বাঁচাতে অপরাধ ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন সমরেন্দ্র গয়ালি, তৃণমূলের পঞ্চায়েত সদস্য। এখন যদিও সমরেন্দ্র প্রাক্তন, তথ্য প্রমাণ লোপাটের দায় মাথায় নিয়েই 5 বছর জেলে কাটাতে হবে হাঁসখালির তৃণমূল নেতাকে। এত বড় সমাজ, এত বড় রাজ্য, এত বড় দল, অধিকাংশই ভালো, কিন্তু তার মধ্যে থেকে অতি কম বিচ্ছিন্ন কয়েকজন যে খারাপ কাজে জড়িয়ে যায়, আইনের পথে চলবে, সেখানে আমরা কেন কথা বলতে যাব? তো সেখানে কেউ যদি কোনো খারাপ কাজ করে থাকেন এবং মহামান্য আদালত যদি তাদেরকে প্রমাণ তথ্য সব নিয়ে তারা যদি রায় দেন, তো নিশ্চিতভাবে আইনের পথে চলবে। কেউ খারাপ কাজ, এই ধরনের ঘৃণ্য কাজ করে থাকলে তার শাস্তি পাওয়া উচিত। সোমবারই 9 জনকে দোষী সাব্যস্ত করেছিল রানাঘাট আদালত। মঙ্গলবার শাস্তি ঘোষণা করলেন রানাঘাট আদালতের বিচারক। তবে এই রায়ে খুশি নয় হাঁসখালির ওই নাবালিকার মা। জজের যে সাজা দিয়েছে আমি এতে খুশি না। আমি ফাঁসি হলে আমি একটু খুশি হতাম। আমার যেরকম বুক জ্বলে যাচ্ছে, আমার মেয়ে হারাইছি, সেই ফাঁসি দিলে আমার বুকটা শীতল হতো। বাবা মারা গেল মেয়ের সঙ্গে। মেয়েকে গণধর্ষণ করা হয়েছিল এবং পরে প্রচুর রক্তক্ষরণের জন্য সেই মেয়ে মারাও যায়। সেই শোকে স্বামীকেও হারিয়েছেন তিনি। তিনি তো চাইবেনই খুনিদের, গণধর্ষণকারীদের ফাঁসি হোক, সর্বোচ্চ সাজা হোক। তিনি তো আশাহত হবেনই, এটাই অত্যন্ত স্বাভাবিক। তবে হাঁসখালির ওই তৃণমূল নেতা সমরেন্দ্র এতটুকু আশাহত নন। ছেলের বন্ধুরা এমন একটা কাণ্ড ঘটিয়েছে, তার জন্য কোনো অনুতাপ নেই। আদালত রায় দেওয়া মানেই সেটাই যে 100% রাইট, কারণ এর উপরে আরও আপার হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে, তার মানে এই কোর্টের রায়টাই যে সঠিক তা তো নয়। অনেক সময় তো মানুষের আবেগ আইনের ওপর অনেক সময় ছাপিয়ে যায় আবেগকে। জানি না, আমরা দেখি আপার কোর্টে যাবজ্জীবন হলো হচ্ছে 3 জনের। এক হচ্ছে ব্রজ গয়ালি, রঞ্জিত মল্লিক এবং প্রভাকর পোদ্দার। 2 জনকে আদালত প্রোহিবিশন অফ গুড অফেন্ডার অ্যাক্টে তাদের 50,000 টাকার বন্ডে মুক্তি দিয়েছেন আজকে, এবং 1 বছরের জন্য তাদের এই গুড বিহেভিয়ার সেটা দেখবেন, প্রোহিবিশন যে অফিসার আছেন তিনি দেখবেন, এবং যদি ঠিক থাকে তারপর তাকে পুরোপুরি মুক্তি পাবে এই মামলা থেকে। আর সমর গয়ালি আর পীযূষ ভক্ত, এদের ওই 500 ভারতীয় দণ্ডবিধির 506 ধারায় 5 বছর সাজা দিয়েছেন এবং 201 ধারায় 3 বছর সাজা দিয়েছেন। আর অংশুমান বাগজিকে
201 ধারায় 3 বছর সাজা দিয়েছেন, মানে হচ্ছে প্রমাণ লোভ।